ধরুন আপনি একটা ঘরে আটকা পড়ে গেছেন, যে ঘরে শুধুমাত্র একটি দরজা ছাড়া আর বেরোনোর কোনো পথ নেই। সেই ঘরের একটা কোণে আপনাকে বসিয়ে রাখা হয়েছে, কার্যত হাত পা বেঁধেই ধরুন বসিয়ে রাখা হয়েছে, এবং আপনাকে লক্ষ্য করে বা আপনার কাছাকাছি কিছু মানুষ কিছু শব্দবাজি, মানে সে ভয়ঙ্কর বা বিকট শব্দের কিছু শব্দবাজি সেটা ফাটাচ্ছে। ভয় পাবেন আপনি? নিশ্চয়ই পাবেন। তার কারণ সেই শব্দগুলো আপনাকে সোজা গিয়ে হিট করবে। যে এবং তার থেকে বড় কথা, হিট করাটা বড় বিষয় শুধু নয়, বড় বিষয় হলো আপনি সেখানে একা কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারছেন না। সেই রকম পরিস্থিতিতে আপনার হার্ট যদি দুর্বল হয়, আপনি অসুস্থ হয়ে পড়বেন, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কথাগুলো কি ভুল বললাম? হ্যাঁ, হতে পারে বিষয়টা কাল্পনিক, কিন্তু তবুও কথাগুলো কি খুব ভুল বললাম বলুন তো? ঠিক এই ঘটনাই প্রত্যেক বছর ঘটে চলেছে আমাদের গোটা দেশ জুড়ে। আমরা মানুষেরা আনন্দ করছি, হুল্লোড়বাজি করছি, বাজি ফাটাচ্ছি। দীপাবলির সন্ধ্যায় আমরা বাজি ফাটিয়ে আমাদের সেই আনন্দ প্রকাশ করছি। কিন্তু এই বাজির শব্দে, বাজির বিকট আওয়াজে একগুচ্ছ প্রাণীকুল কিন্তু কার্যত বিপন্ন। প্রত্যেক বছর তারা বিপন্ন হয়। আমরা খুব কনসার্ন হই, বা অনেক বাড়িতেই বয়স্ক মানুষ থাকলে পরে তাদের জন্য আমরা খুব কনসার্ন হই, যে যেভাবে চারিদিকে বাজি ফাটে, যেরকম বিকট শব্দ হয়, যেগুলোর মানে কত ডেসিবেলে যে সেগুলো শব্দ করে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু তারপরেও আমরা সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে বেশ কিছু চিন্তিত হয়ে পড়ি। কেন চিন্তিত হয়ে পড়ি? না, তারা সেই শব্দে ভয়ে কেঁপে ওঠে। আজকে কথা বলবো আমরা আরো কিছু এই শব্দবাজির প্রভাব নিয়ে। নমস্কার, আমি অনিরুদ্ধ। সবার আগে আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা। সকাল থেকে সবাই ব্যস্ত, কখনো বাজার থেকে ধরুন বেশ কিছু জিনিসপত্র, যেমন 14 শাকের একটা রেওয়াজ থাকে এই সময়, সেগুলো কিনতে যাওয়ার জন্য ব্যস্ত। তো কেউ আছে যারা কিনা আগামীকাল যে কালী পুজো রয়েছে, সেই কালী পুজোর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন তার জন্য ব্যস্ততা। পাশাপাশি গোটা বাড়ি জুড়ে দীপ জ্বালানো, অর্থাৎ 14 প্রদীপ জ্বালানো থেকে শুরু করে এই সমস্ত কিছুর কাজ তারা করছে, বা তার প্রিপারেশন তারা নিচ্ছে, বা আপনারা প্রত্যেকে নিচ্ছেন। তার পাশাপাশি যেটা শুরু হয়েছে গত প্রায় ধরুন, আমি তো বলবো আমি যেখানে থাকি তার আশপাশের অঞ্চলের কথা আমি বলবো, গত প্রায় 3 থেকে 4 দিন ধরেই আমি শুনতে পাচ্ছি বিকট শব্দে চারিদিকে শব্দবাজি ফাটছে। আনন্দ উৎসবের দিন মানুষ আনন্দ করবেই, কিন্তু তাই বলে যেভাবে শব্দবাজি, পুলিশের বা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, এর কুপ্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা সত্ত্বেও যেভাবে চারিদিকে শব্দবাজি ফেটেই চলেছে, তাতে আমি তো অন্তত যথেষ্ট পরিমাণে সমস্যায় রয়েছি। সমস্যায় রয়েছে আরও মানুষ, আশপাশের প্রচুর মানুষই সমস্যায় রয়েছে। তারা অনেকেই বলছিলেন, আমি বাইরে গেছিলাম সেখানেও শুনছিলাম যে তারা বলছেন সেগুলো সম্পর্কে, যে এইভাবে মানে কার্যত যেন অত্যাচার। কিন্তু আমাদের থেকেও বেশি অত্যাচারিত কারা জানেন? আপনার বাড়ির টমি, জুলি, রোজি, অথবা চমচম, কুটকুটি, এরা এরা কারা? হঠাৎ করে এই নামগুলো, এরকম পিকুলিয়ার নাম সম্পর্কে বলছি। আপনারা যারা অ্যানিম্যাল লাভার বা পেট লাভার, তারা অলরেডি হয়তো বুঝতে পেরেছেন যে কাদের কথা বলছি। শুধু বাড়িতে থাকা পেট নয়, রাস্তায় যে অসংখ্য প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে, কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে, বিড়ালরা ঘুরে বেড়াচ্ছে, বা ধরুন গাছের কোটরে পাখি যেগুলো রয়েছে, যে পাখিরা বসবাস করছে, তারাও এই শব্দবাজির ফলে বিপন্ন। শুনলে হয়তো অবাক হবেন, আপনার বাড়িতে হয়তো অ্যাকোরিয়াম আছে এবং সেখানে আপনি মাছ চাষ করেন বা মাছ
রাখেন, চাষ করার কথাটা ভুল বলা হবে, বা আপনি মাছ রাখেন, শখের কিছু মাছ রাখেন, সে মাছগুলোও কিন্তু বিপন্ন। এই বিকট শব্দের ফলে তারা বিপন্ন। আহ, আমি আসি, যদি প্রথমে আমি বলি যে এই যে যে সারমেয় বা কুকুর প্রজাতি, তাদেরকে নিয়ে আমি যদি আসি, লক্ষ লক্ষ বছর ধরে তারা মানুষের আশপাশে ঘোরে ঠিকই। আমরা আহ, মানুষ যত সভ্য হয়েছে, কুকুরকে তাদের পোষ্য বানিয়েছে। অনেকের বাড়িতেই কুকুর থাকে, আদরের একটি নাম হয়, ঠিক যেমন বলছিলাম যে টমি, জুলি, রোজি, কখনো তা চিনি, কখনো লুচি, কখনো মিষ্টি, এরকম নানান ধরনের নাম মানুষ দিয়ে থাকে। আবার রাস্তায় যে মানে আপনার পাড়ার মোড়ে যে কুকুরগুলো রয়েছে, কোনোটা কালু, মতি, এই ধরনের নামের প্রচুর কুকুর আমরা দেখতে পাই। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো, এই কুকুরেরা কিন্তু মানুষের সঙ্গে থাকার জন্য জন্মায়নি, বা তারা যে প্রজাতির থেকে উঠে এসেছে সেই প্রজাতি কিন্তু মানুষের সঙ্গে থাকে না। তার কারণ তারা নেকড়ে প্রজাতিরই একটা অংশ, অর্থাৎ বিবর্তনের সঙ্গে সঙ্গে তারা পরিবর্তিত পর্যায়ে এসেছে। এবং এখন আমরা যে কুকুরের শেপ দেখতে পাই, যেভাবে তাদের মানে যে ধরনের চেহারা দেখতে পাই, বিভিন্ন ব্রিডের যে কুকুর দেখতে পাই, তারা মেনলি হলো গিয়ে সেই নেকড়ে প্রজাতি, বা তার পাশাপাশি হায়নার যে প্রজাতি হয় তাদের থেকে ধীরে ধীরে ইভলিউশন হতে হতে তারা এসেছে। এবার আসি কিছু বৈজ্ঞানিক কথায়। এই যে কুকুর আমরা দেখতে পাই ঘুরে বেড়াচ্ছে, তাদের কান কিন্তু খুব সূক্ষ্ম হয়। শুধু কান নয়, তাদের হার্টও অপেক্ষাকৃত আমাদের মানুষের থেকে অনেক বেশি দুর্বল হয়। দীপাবলির সময় আমরা যেভাবে চারিদিকে এই শব্দবাজির মানে অত্যাচারই আমি বলবো, কোট আনকোট অত্যাচার শব্দটা আমি ব্যবহার করবো, যেভাবে শব্দবাজির অত্যাচার হয়, তাতে এই কুকুরেরা অসুস্থ হয়ে পড়ে। আপনারা হয়তো জানেন না, আপনারা নিজেদের মতন আনন্দ করছেন, কিন্তু জানেন না গোটা দেশে হাজার হাজার কুকুর কিন্তু মারা যায়। ঠিক যেরকম ভাবে আমরা আমাদের বাড়িতে থাকা বয়স্ক মানুষটা বা যে কিনা হার্টের পেশেন্ট, তার জন্য আমরা খুব সচেতন হয়ে পড়ি এই শব্দবাজির ফলে, ঠিক সেরকম ভাবেই এই যে কুকুরেরা ঘুরে বেড়ায় বা বাড়িতে আপনারা যে পোষ্য রাখেন, তাদের যখন বয়স হয়, তারাও কিন্তু একই রকম ভাবে প্রায় বিপন্ন হয়ে পড়ে এই শব্দবাজির ফলে। আহ উদাহরণস্বরূপ বলি, ধরুন একটা কুকুর, তার যে কানের ভেতরে যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটায় তারা 60 কিলোহার্টজ পর্যন্ত শব্দ শুনতে পারে, যার ফলস্বরূপ তারা অনেক ছোট ছোট শব্দ সেখানে তারা নিতে পারে। 60 কিলোহার্টজের ওপরে যে কোনো শব্দ তাদের পক্ষে খুব ক্ষতিকারক। যেমন ধরুন বাড়িতে একটা ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে, কোনা দিয়ে আপনি জানেনও না, কিন্তু আপনার বাড়ির যে পোষ্যটি, সে খুব সহজে সেই ইঁদুরের মুভমেন্টটা শুনতে পাচ্ছে, কারণ ওদের ওই সূক্ষ্ম কানের যে সিস্টেম, বা ওই যে সূক্ষ্ম যে গোটা প্রসেস বা গোটা সিস্টেমটা বা গোটা মেকানিজমটা বা বায়োলজিক্যাল যে মানে পরিকাঠামো বা বায়োলজিক্যাল যে স্ট্রাকচারটা তাদের, তাতে তারা সেই সূক্ষ্ম শব্দটা শুনতে পায়, এবং সেই শব্দটা 60 কিলোহার্টজ পর্যন্ত তারা নিতে পারে। কিন্তু এই যে বাজি আমাদের চারিদিকে ফাটে, ধরুন এই বিভিন্ন ধরনের একেবারে আলোর ঝলকানিতে ভরে ওঠে আকাশ, কিন্তু তাতে একটা বিকট শব্দ হয়। আবার আমরা চকলেট বোমা ফাটাচ্ছি, দোদমা ফাটাচ্ছি, এই নানান ধরনের যে শব্দবাজি আমরা ফাটাচ্ছি, সেই শব্দবাজির এক একটির যে মানে শব্দের যে পাওয়ার যদি আমি বলি, সেই পাওয়ার প্রায় 150 থেকে 160 কিলোহার্টজ পর্যন্ত চলে যায়, যা একটা জেট প্লেনের যে শব্দ তার থেকে অনেক ক্ষেত্রে বেশি হয়। তাহলে বুঝতে পারছেন যে তাদের কানের জন্য কতখানি সেটা ক্ষতিকারক। প্রায় 3 গুণ ধরে নিন, মানে তারা যে শব্দ, তারা যে ভাইব্রেশন সহ্য করতে পারে, তার প্রায় 3 গুণ শব্দ আমরা তাদের চারিদিকে ফাটিয়ে বেড়াচ্ছি। শুধু মানুষের ক্ষেত্রে আমরা চিন্তা করছি, কিন্তু এদের ক্ষেত্রে আমরা কখনো চিন্তা করছি না। হ্যাঁ, বেশ কিছু জায়গায় ধরুন টিভিতে বলুন, প্রশাসনিক স্তরে বলুন, তারা
প্রত্যেক বছরই কিছু মানে সচেতনতামূলক প্রচার তারা চালায়। তারা বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করে। আপনার পাড়ায় তারা মাইকিং করে যাবে, আপনাদেরকে প্রয়োজনে লিফলেট পর্যন্ত দিয়ে যাবে, পেপারে অ্যাডভার্টাইজ করে আপনাদেরকে জানাবে। কিন্তু সত্যিকারের মানুষের মধ্যে কি সচেতনতা গড়ে উঠেছে? আমার তো মনে হয় না। যেভাবে আমি বললাম যেটা আপনাদেরকে, যে গত 4 দিন ধরে আমি শুনে যাচ্ছি যেভাবে শব্দ হচ্ছে, মানে আমি এই ভিডিওটা করতে বসে আপনাদেরকে, হয়তো আপনাদের কানে কতখানি পৌঁছচ্ছে আমি জানি না, এই ভিডিওটা করতে বসেছি, আমি যেখানে বসবাস করি তার চারপাশে সমানে শব্দবাজি ফেটেই চলেছে। এবং সেই শব্দবাজি যে ফাটছে সেটা কিন্তু লম্বা গ্যাপে, যে এখন একটা ফাটলো তারপরে বেশ 10 মিনিট পরে আবার একটি ফাটলো, এমন কিন্তু বিষয় নয়। 1 মিনিটে অন্তত হয়তো 10টা ফাটছে, 15টা ফাটছে, এই ঘটছে চারিদিকে। শুধু বিষয়টা কুকুরের ক্ষেত্রে আমি বলছি এমনটা নয়, বা সারমের ক্ষেত্রে বলছি এমনটা নয়। এই সেম সমস্যা কিন্তু আপনার বাড়ির বিড়াল, খরগোশ বা অন্যান্য যে প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রেও হচ্ছে একই রকম ভাবে। তারাও আজকে বিপন্ন। বিড়ালের ক্ষেত্রে তো বিশেষ করে তারা এই ধরনের শব্দে প্রচন্ড ভয় পায়, কারণ বিড়াল খুব সেন্সিটিভ প্রাণী। মানে কার্যত বলা চলে যে তারা এই যে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এই বাজি ফাটছে, এই তীব্র শব্দ যখন শোনা যাচ্ছে, তাদেরকে দেখবেন ঘরের কোনায়, আলমারির কোনায় বা খাটের একটা ছোট্ট জায়গা, খাটের পাশের সেই ছোট্ট চিপি জায়গাতে, সেখানেও সে গিয়ে লুকিয়ে পড়ছে। কখনো সেই সময়তে আপনি তো আনন্দ করতে ব্যস্ত, আপনি হই হুল্লোড় করছেন, আপনি আলো জ্বালাচ্ছেন গোটা বাড়িতে, সেই সময় সেই প্রাণীটার বুকে হাত দিয়ে দেখবেন, কখনো দেখবেন আপনি যতটা আপনার হার্ট ভাইব্রেট করছে তার থেকে কয়েকশো গুণ বেশি জোরে তাদের হার্ট তখন ভাইব্রেট করছে। তাদের পা কাঁপছে, তাদের শরীর কাঁপছে। কেন না, তারা ওই যে শব্দ, সেই শব্দগুলোকে ভয় পায়। শুরুতে আপনাদের যেমনটা বলছিলাম, যে ধরুন একটা ঘর যেখানে জালনা নেই, শুধু একটা দরজা রয়েছে এবং আপনাকে হাত পা বেঁধে সেখানে বসিয়ে রাখা হয়েছে। সেই হাত পা বেঁধে বসিয়ে রাখার পরে আপনাকে লক্ষ্য করে এই শব্দবাজি ছোড়া হচ্ছে, কি করবেন? ভয়ে সিটিয়ে যাবেন, হার্টবিট প্রচন্ড ফাস্ট হয়ে যাবে, হার্টের অসুখ থাকলে অসুস্থ হয়ে পড়বেন, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একই ঘটনা কিন্তু এই প্রাণীগুলোর ক্ষেত্রেও ঘটতে পারে। আমি এখানে হয়তো অনেকেই এই ভিডিও দেখে মনে করবেন যে আমি জ্ঞান দিতে বসেছি বা আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, বা অনেকে অনেক মানে নেগেটিভ কমেন্ট করতেও হয়তো পিছপা হবেন না, যে বছরে একবার দীপাবলি আসে, সেই সময় আমরা কি একটু আনন্দ করব না? নিশ্চয়ই করবেন। দুটো শব্দ, একদিকে দীপাবলি, অন্যদিকে দিওয়ালি, খুব যদি মাইনরলি লক্ষ্য করেন দুটো শব্দের ক্ষেত্রেই, দুটোতেই রয়েছে ডি। একদিকে দীপাবলিতেও দ্বীপ, দিওয়ালির ক্ষেত্রেও একই রকম ভাবে দ্বীপ, অর্থাৎ আলোর উৎসব। চারিদিকে আলো জ্বালান, আপনার মনের মধ্যেও আলো জ্বালান। কেন না, যেদিনকে আপনি আপনার মনের মধ্যে আলোটা জ্বালাতে পারবেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলো নিছক জ্ঞান নয়, বা জ্ঞানের কথা বলছি না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। একটা ঘটনা বলি আপনাদের। আমি তখন মেরে কেটে হয়তো ক্লাস 6-7-এ পড়ি। আমার বেড়ে ওঠা উত্তরবঙ্গে, তো সেখানে আমি তখন ক্লাস 6-7-এ পড়ি। প্রত্যেক বছরই বাবার কাছে বায়না করতাম বাজি কিনে দেওয়ার জন্য। বাবা বিভিন্ন ধরনের বাজি কিনে দিত, কিন্তু সাধারণভাবে বাবা চকলেট বোম বা যেটা শব্দবাজি সেটা কিনে দিতে চাইতো না। বেশিরভাগ সময় বাবা সেটাতে মানে একদম স্ট্রিক্টলি সেটার ব্যাপারে একটা মানে কার্যত যেরকম বলা চলে যে একটা ওই হুলিয়া জারি করে দেওয়া, সেই হুলিয়া জারি করে দিয়েছিল যে না, শব্দবাজি কিনে দেওয়া যাবে না, তুমি তুবড়ি জ্বালাও, তুমি চরকি ফাটাও, সব কিছু করো, কিন্তু যে বাজিতে শব্দ হচ্ছে, অর্থাৎ চকলেট বোম বা অন্যান্য যে ধরনের এই ধরনের যে শব্দবাজি রয়েছে সেটা কেনা যাবে না। তবুও বাবার কাছে প্রচুর বায়না করতাম নানানভাবে, যে না কিনে দাও, আমি দুটো কিনবো, তিনটে কিনবো, এরকম ভাবে। তো যাই হোক, কোনোভাবেই কোনোদিন ছাড় পেতাম না।
ছোটদেরকে বিভিন্ন সময় মানুষজন কি করে না, হাত খরচা দেয়, মানে আত্মীয় স্বজনরা আপনারাও পেয়ে থাকেন সেটা, মানে হয় এটা যে পুজোর সময় খরচা করব, সেরকমই হাত খরচা নিয়ে আমার কাছে সেরকম কিছু টাকা জমানো ছিল। ওই সময় যেরকম মানে আমার ওই সময়ের বুদ্ধির অনুপাতে আমি কি করলাম না, বাবাকে লুকিয়ে একটা চকলেট বোমের প্যাকেট কিনে আনলাম। তো সেই চকলেট বোমের প্যাকেট কিনে আনার পরে আমি সেদিন সন্ধ্যায় একটি চকলেট বোম বের করে সেটি বাড়ির ঠিক বাইরে ফাটাই। প্রথমটা অতটা আমি বুঝতে পারিনি, বিকট শব্দ হয়, বাবা আমাকে বলে যে এটা কেন কিনে এনেছিস, এটা কখনোই মানে সমর্থনযোগ্য নয়, মানে বাবার কাছে যথারীতি বাবা এটা পছন্দ করতো না বলে আমাকে বলে যে এইটা কখনোই সমর্থনযোগ্য নয়। তারপরেও মানে যেটা হয় যে বাচ্চাদের বদমাইশি বা ওই বয়সের বাচ্চাদের বদমাইশি, সেই জায়গা থেকে আমি আবার আরেকটি লুকিয়ে, বাবাকে কার্যত লুকিয়েই আমি আরেকটি চকলেট বোম ফাটাই। ওই বাড়ির টেরিটরির মধ্যেই একটি কুকুর থাকতো। কুকুরটা খুব বেশি বড় নয়, মানে হয়তো মেরে কেটে বছর 2-2.5 বয়স। তো সেই কুকুরটি অন্য সময় আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। পোষা কুকুর নয়, কিন্তু আমাদের বাড়ির ওই টেরিটরিতেই থাকতো বলে ওকে কার্যত আমরা খেতে দিতাম সবকিছু, এবং আমরা ভালোবাসতাম। তো যেটা হয় যে আমি কেন এই কথাগুলো আপনাদেরকে বলতে বসেছি আজকে, তার একটি মানে মর্মান্তিক ঘটনা আমার জীবনের, সেটার সম্পর্কে আমি বলতে এসেছি আপনাদের। তো সেই সময় সেই কুকুরটি কিছুটা দূরেই ছিল, মানে যেখানে আমি বোমাটি ফাটাই, মানে চকলেট বোমাটি ফাটাই, তার সামান্য দূরেই সে ছিল। চকলেট বোমাটি ফাটানোর সঙ্গে সঙ্গে সে সেখান থেকে ভয়ের চোটে ছুটে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে অন্য একজনের সামনে আরেকটি বাড়ির বারান্দায় সে গিয়ে আশ্রয় নেয়, এবং আমি দূর থেকে লক্ষ্য করছিলাম সে ভয়ে রীতিমতন থরথর থরথর করে কাঁপছিল। তারপর সেই দীপাবলি মিটে যায়, তাকে খুব কম দেখতাম আমার বাড়ির কাছাকাছি আসতে। তারপরে দিন কয়েক পরে শুনলাম সেই কুকুরটি মারা যায়। আমি তখন জানতাম না তার কারণ। পরবর্তী সময় শুনতে পাই সেদিনের যে ঘটনাটা, সেই যে বোমাটা ফাটিয়েছিলাম আমি, সেই যে চকলেট বোমাটা ফাটিয়েছিলাম, তার এফেক্টে সেই কুকুরটি ট্রমাটাইজড হয়ে যায়, এবং এতটাই সে ট্রমাটাইজড হয়ে যায় যে সে সেই শব্দ, সেই বিভীষিকাটা কোনো মতে ভুলতে পারছিল না, এবং ভুলতে না পারার ফলে তার একদিনকে হার্ট অ্যাটাক হয় এবং সে মারা যায়। তাহলে বুঝতে পারছেন যে কি ঘটনা। সেই দিন থেকে আমি ঠিক করি যে আমি আর কোনোদিন শব্দবাজি ফাটাবো না। আমার জন্যে সেই প্রাণটা চলে গেছিল, আমি আজও তার জন্য অপরাধী। সেই অপরাধবোধ আমাকে এখনো কুড়ে কুড়ে খায়। আজকে এই কথাগুলো আপনাদের বলছি এই কারণেই যে এই যে অবলা প্রাণীগুলো, যে প্রাণীগুলো, আপনি তো না হয় সেই ঘরে বন্দি থাকার পরে আপনাকে সেই একটা কাল্পনিক হাইপোথেটিক্যাল যে গল্পের কথা আপনাকে বলছি বা ঘটনার কথা বলছি, সেটা আপনি না হয় সেখান থেকে কোনো রকমের প্রাণে বেঁচে বেরিয়ে এসে সবাইকে বলতে পারবেন যে আরে আমাকে ওই ঘরে আটকে রেখেছিল, এইভাবে বাজি ছুটছিল, কি লোকজন, কি সাংঘাতিক, কি মানে আহ, যা বলা চলে যে মানে নির্দয় মানুষ আমাকে এরকম ভাবে অ্যাটাক করেছে, এবং আমার মানে আমার মৃত্যু পর্যন্ত হতে পারতো। আপনি বলতে পারছেন। ওই যে অবলা প্রাণীগুলো, তারা তো বলতে পারে না, তাদেরও মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি যে পাখিটা বাড়িতে পোষেন, বা আপনার সামনের বাড়ি, সামনের যে গাছটা রয়েছে, উঁচু গাছটা, রোজ সকালে বিকেলে যে পাখিগুলোকে দেখেন কিচকিচ করে, কখনো আপনার জানলার সেই কার্নিশে এসে সেই পাখিগুলোও বসে। আপনি অনেক সময় হয়তো ছোলাটা, মুড়িটা, এটা সেটা আপনি হয়তো খেতেও দেন হাতে করে, কিন্তু জানেন কি যে তারপরে আপনি যে বাজিটা পোড়াচ্ছেন এই যে দীপাবলির সময়, সেই পাখিদের জীবনও বিপন্ন। রোজ আপনার কাছে যে পাখিগুলো আসে, কালকে সেই পাখিগুলো আপনার কাছে নাও আসতে পারে, কারণ কিছু ক্ষেত্রে তারা হয়তো সেই জায়গা ত্যাগ করে চলে যাবে, কিছু ক্ষেত্রে সেই পাখিদের প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে, তারা মারা যেতে পারে। কি করবেন সেই রকম একটা অপরাধমূলক কাজ? আপনাদেরকে কুড়ে কুড়ে খাবে না সারা জীবন সেই অপরাধ? আমি শুধু দীপাবলি নয়, মানে যেহেতু দীপাবলিটা এখন
এসেছে বা দীপাবলির সময় আমি এই ভিডিওটা করছি, তাই জন্য আমি শুধু দীপাবলি নিয়েই কথা বলবো এমনটা নয়। এই ঘটনা বা এই ধরনের বিষয় আমরা হরহামেশাই দেখতে পাই। কখনো সেটা শবে বরাত হোক, কখনো অন্যান্য যে অনুষ্ঠান হয় বা অন্যান্য যে উৎসব হয়, বা ছট পুজো বলুন, সামনে ছট পুজো আসছে, সেই ছট পুজোর সময় হোক, বা অনেক ক্ষেত্রে এমনও হয় যে আমরা কোনো হয়তো সেলিব্রেশন করতে গিয়ে বিয়ে অনুষ্ঠান হচ্ছে, কখনো মানে খেলা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা এই ধরনের শব্দবাজি মানে মুহুর্মুহু শব্দবাজির ব্যবহার করছি। তো সেই শব্দবাজির ব্যবহার সব জায়গা থেকেই তুলে দেওয়া দরকার। অন্তত আপনি সচেতনভাবে সেটাকে বন্ধ করে দিন না আপনার এলাকায়। দেখবেন এই যে প্রাণীগুলো যে আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, একদিকে আপনি তো বটেই, আপনার আশপাশে যে প্রাণীগুলো রয়েছে তারাও বিপন্ন হবে না। শুধুমাত্র যে শব্দের জন্যে বা এই ভয়ঙ্কর তীব্রতার জন্য আমি যে কথাগুলো বলছি এমনটা নয়, তার সঙ্গে তো পলিউশনের একটা মানে প্রশ্ন আছেই। সেই পলিউশনকে তাড়াতে, সেই পলিউশনকে ছাড়িয়ে দিতে, মানে সেই পলিউশনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই শব্দবাজির ফলে। আমরা জানি প্রত্যেক বছর দিল্লিতে বা উত্তর ভারতে কি অবস্থা হয়, সেই সেম অবস্থা আমাদের কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গের যে বড় শহরগুলো সেখানেও হয়। বাতাসের যে গুণগত মান সেটা একেবারেই মানে এমন ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যায় যে আমরা নিঃশ্বাস নিতে পারি না। বন্ধ করুন না এই শব্দবাজির ব্যবহার। আমি আমার সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে অভিজ্ঞতা আমি ক্লাস 6-এ থাকতে ঘটিয়েছিলাম। আপনারা বড় হয়ে গেছেন, আপনারা না হয় এগুলো নাই করলেন, দেখুন না একটা শব্দবিহীন দীপাবলি উদযাপন করে, আলোর দীপাবলি উদযাপন করুন। শব্দ ছেড়ে বাড়িতে আলো জ্বালান, চারিদিকে আলোয় ভরিয়ে দিন, নিজের মনেও আলো জ্বালান। ওই যে নিরীহ প্রাণীগুলো, অবলা জীবগুলো, তাদের মনেও একটা শান্তির আলো জ্বালান। ভালো লাগবে দেখবেন, মন থেকে সেটা ফিল করতে পারবেন। ভালো থাকুন, ভালোভাবে উৎসব কাটান।